দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি। কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু করা হবে বায়োমেট্রিক পদ্ধতি। যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে। নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোচিং বাণিজ্য নতুন ধরনের অপরাধ। ক্লাসে পড়ানোর ব্যর্থতার কারণে হচ্ছে ব্যবসা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদকের অভিযান, মেলেনি শিক্ষকের উপস্থিতি। রাজধানীর ধানমন্ডিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। মান নিয়ন্ত্রণে এ ক্যাটাগরির স্টিকার নকল করে ব্যবসার দায়ে হান্ডিকে 2 লাখ টাকা জরিমানা। যশোর 3 আসনের সংসদ সদস্যের অফিস ও জেলা আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান সহ 6টি স্থানে ককটেল হামলা, তদন্তে পুলিশ। সাগরে মাছ ধরতে গিয়ে 26 দিন ধরে নিখোঁজ কক্সবাজারের 14 জেলে। উদ্বেগ স্বজনদের, সন্ধানে নেমেছে পুলিশ। এবং ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকটু বলছেন খোদ কমিটির প্রধান। সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি পাওয়া গেলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করে এই নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, অবশ্যই চিকিৎসকদের স্বাস্থ্য সেবা দান নিশ্চিত করতে হবে। উপস্থিতি নিশ্চিতে হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পরিচয়পত্র চালু করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে মানুষকে সেবা দিতে হবে। প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ অবকাঠামোগত উন্নতির পাশাপাশি সেবা সম্প্রসারণে নানা পদক্ষেপ বাস্তবায়িত হলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে, তখন স্বাস্থ্য খাতকে আরও জনমুখী করতে এবার কড়া নির্দেশনা এলো প্রধানমন্ত্রীর তরফ থেকে। কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি যে কোনো মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন। মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে। তবে বেসরকারিগুলির দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পরিচয়পত্র পদ্ধতি চালুর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নার্সরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তাদের অব্যাহতি দেয়া হবে। রোগীর সেবা করাটাও নার্সের দরকার। এখন আমরা নার্সকে 2য় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে। তো ওই 2য় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়। আর রোগী যদি সেবা না পায় তো সে নার্স দিয়ে আমি কেন পালন পোষণ করব? প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে কোনো চিকিৎসক দায়িত্ব পালন না করলে তাদের ওএসডি করা হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রোগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে, কাজের অসুবিধা নেই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসবো, লোকেরও অসুবিধা নেই আমাদের। মেডিকেল বোর্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান ও তদারকি দুই ক্ষেত্রেই মনোযোগী হতে হবে সংশ্লিষ্ট সবাইকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে বেশ কয়েকটি স্কুলে ঝটিকা অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরেজমিন পরিদর্শনে শিক্ষকদের অনুপস্থিতির প্রমাণ পান তিনি। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে প্রেস বিজ্ঞপ্তিতে দুদক চেয়ারম্যান জানান, সন্তানদের শিক্ষা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। চট্টগ্রাম থেকে কমলদেও পার্থপ্রতিম বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চট্টগ্রামের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না এমন তথ্যের সত্যতা যাচাইয়ে রোববার সকালে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ঝটিকা অভিযান চালান। চট্টগ্রামে পৌঁছেই নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সেখানে সরেজমিন পরিদর্শন করে বিদ্যালয়ে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র 3 জন। এ সময় দুদক চেয়ারম্যানের কাছে নানা অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। পরেও একটু আসে আর আসে না। টিচার অনেক সময় চলে যায়, ক্লাস অর্ধেক করে চলে যায়, অনেক সময় আসে না, অনেক সময় আসে। নানা জানে স্কুল ছুটি বরাবর 12টায় দেয়, 12টা ছাড়া জানে একটু আগে না দেয়, কারণ আজকে আমার বাচ্চারা একটু ভুলের কারণে আমি হারাই ফেলতে চাইছিলাম। টিচাররা আমাদের বাচ্চাদেরকে বলে 10 মিনিট ঘুমায় থাকো, 5 মিনিট ঘুমায় থাকো, বাচ্চাদেরকে ঘুমায় রাখি, ওরা তলদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এরপর দুদক চেয়ারম্যান যান নগরীর ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে দেখেন 11 জন শিক্ষকের মধ্যে অনুপস্থিত 2 জন। এ বিষয়ে জানতে চাইলে দায় এড়ানো বক্তব্য দেন প্রধান শিক্ষক। আমার সহকর্মীদের আমি জিজ্ঞেস করলাম আপনাদের দেরি হয়েছিল না, ওনারা বলছে রাস্তা গাড়ি ছিল না, মোবাইল টোট বসে নাকি, তার জন্য আসতে দেরি হয়েছে। লিখিতভাবে ওদেরকে আমি সুযোগ করেছি এবং লিখিতভাবে আমার সুযোগ জবাব দিতে বলছি। সরেজমিনে বক্তব্য পাওয়া না গেলে পরে প্রেস বিজ্ঞপ্তিতে দুদক চেয়ারম্যান জানান, সন্তানদের শিক্ষা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যে কোনো মূল্যে শ্রেণীকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুদক চেয়ারম্যানের এ ঝটিকা অভিযান শিক্ষা ব্যবস্থার দুর্নীতি রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শ্রেণীকক্ষে কোনো ক্লাস ঠিকমতো হয় না, ওদের শিক্ষকরাই বলেন, প্রধান শিক্ষকরাও বলেন এখানে কোনো স্কুল ক্লাস হয় না। শিক্ষকরাও আন্তরিকভাবে ওই কোচিং সেন্টারে পড়াচ্ছেন। কে কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছাত্র একভাবে বেরিয়ে যাচ্ছে, শিক্ষক আরেকভাবে বেরিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। কমিটমেন্টের অভাব তো বটেই, কিন্তু এই কমিটমেন্টটা আনতে হলে তাকে ইনসেনটিভ দেওয়ার কথা। সেই ইনসেনটিভটা সরকার বেতন ভাতা বাড়িয়েছেন। চট্টগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 2267টি, আর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কয়েক লাখ। সময় সংবাদ, চট্টগ্রাম। কোচিং বাণিজ্য বন্ধ নিয়ে রিটের রায় 7 ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট। সকালে এই মামলার অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট ফিদা এম কামালের বক্তব্য শেষে রায়ের এই দিন ধার্য করেন। শুনানিতে আদালত বলেন, ক্লাসরুমে শিক্ষকদের পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করেন আদালত। শুধুমাত্র নীতিমালা করে কোচিং বাণিজ্য বন্ধ করা যায় কিনা এবং কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা যায় কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে শুনানিতে। এর আগে গত বছরের মে মাসে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা 2012 নিয়ে 3 জন শিক্ষক হাইকোর্টের রিট আবেদন করেন। কোর্ট বলেছেন যে ক্লাসে পড়ার ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য হচ্ছে, অনেক কারণেই হচ্ছে। কারণ যিনি একজন শিক্ষক, যিনি ক্লাস নিচ্ছেন, উনি মাইন্ডটা অ্যাপ্লাই করছেন না ভালোভাবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস আওয়ারে কোচিং হচ্ছে। আদালত তো খুব একটা প্রাসঙ্গিকভাবেই মানে আদালতের কাছে প্রশ্নটা আসছে যে ক্লাসের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যটা মানে ডেভেলপ হয়েছে। অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে। আইন নেই অথচ নীতিমালা, এটা আইন কতটুকু পারমিট করে, এটাও ব্যাখ্যা চেয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস রোধে এসএসসি পরীক্ষার 7 দিন আগে থেকে 1 মাস পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা মেনে বন্ধ রয়েছে রাজধানীর প্রায় সব কোচিং সেন্টার। রাজধানীর বাইরেও দেখা গেছে একই চিত্র। সরকারি নির্দেশনা মেনেই বন্ধ রাজধানীর প্রায় সব কোচিং সেন্টার। প্রধান ফটকগুলোতে ঝুলছে তালা। ছোট পরিসরের সিঁড়ি কিংবা বারান্দা, যেখানে প্রায় দিনই লেগে থাকে কোচিং করতে আসা শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়, সেই জায়গাগুলোতে নেই শিক্ষার্থীদের পদচারণা। তবে কিছু কিছু কোচিং সেন্টারে শিক্ষকরা আসলেও তারাও বন্ধ রাখেন শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ কোচিং অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, একটি মনিটরিং টিম গঠন করে সকাল থেকে বিভিন্ন কোচিং সেন্টার পরিদর্শন করছেন তারা। সরকারি নির্দেশনা পাওয়ার পরে আমরা সবাই মিলে মিটিং করে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সবার ডিসিশন যে আমরা কোচিং সেন্টার বন্ধ রাখবো। যেহেতু সরকারি সিদ্ধান্ত, এটা কোনোভাবেই তো অমান্য করার উপায় নেই। আমরা আজকে এলাকার প্রত্যেকটা কোচিং গিয়েছি, 2-1টা কোচিং আমরা দেখছি যে টিচার আসতেছে, স্টুডেন্ট আসছে, তাদেরকে আমি বলছি যে আপনারা কোচিং খোলা রাখতে পারবেন না।
এদিকে ঢাকার বাইরেও ছিল একই চিত্র। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ সহ দেশের প্রায় সব বড় শহরেই অধিকাংশ কোচিং সেন্টার বন্ধ থাকতে দেখা যায় রোববার। আসছিলাম হলে কোচিং করার জন্য, এসে দেখি স্যার বন্ধ, আজকে পড়াবেন না। মেইনলি আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়া হবে না। এখন শুনি যে কোচিং বন্ধ, এখন 1 মাস কোচিং হবে না। আমরা সরকারের নির্দেশনাকে মান্য করে কোচিং বন্ধ রাখছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা ওনাদেরকে সম্মান প্রদর্শন করে আমাদের যাবতীয় সকল কার্যক্রম আমরা বন্ধ রাখার স্থগিত রেখেছি। আমরা গত 20 জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে দেশের সকল কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া মান নিয়ন্ত্রণে এ ক্যাটাগরির স্টিকার নকল করে ব্যবসার দায়ে হান্ডি রেস্তোরাঁকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় হান্ডি রেস্তোরাঁর পল্টন শাখাকে দেয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি স্টিকার নকল করে ধানমন্ডির এই শাখায় ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, নকল স্টিকার ব্যবহার করে গ্রাহকদের সাথে প্রতারণা করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। আমরা রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ মানের উপর একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ে রেখে মূলত কেন্দ্র করে আমরা স্টিকারগুলো দিয়েছিলাম। নয়াপল্টনে হান্ডিতে আমরা একটি স্টিকার দিই, কিন্তু আজকে এখানে আমরা জানতে পারি যে ধানমন্ডি এরিয়াতে তারা একটি স্টিকার লাগিয়েছেন, A+ পেয়েছিল, সেই স্টিকার তারা এখানে লাগিয়ে ফেলেছেন, যা প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করছি, এবং সেই অনুযায়ী আমাদের যে আইন রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্যে ভেজাল বিরোধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ, ইমদাদ, ঠিক যেমনটি আপনি বলছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু নিয়মিত যে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান আছে সেই অভিযানের অংশ হিসেবে আজকে সকাল থেকে অভিযান শুরু করে তারা ধানমন্ডি একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে। এই মুহূর্তে নিউ মার্কেটে ফুচকা তৈরি কারখানা তারা অভিযান চালাচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে পারি, আপনারা দেখতে পারেন যে আমার পিছনে যেই ফুচকাগুলি দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু কারখানা থেকে জব্দ করা হয়েছে এবং জব্দ করে তারা এইগুলো ধ্বংস করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তারা যেটি বলেছেন যে আজকে তারা যে ফুচকা কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেছেন, এই কারখানাগুলোতে কিন্তু তারা এর আগে অভিযান পরিচালনা করেছেন এবং তারা সংশোধন না হওয়ার কারণে তারা এগুলি জব্দ করেছেন এবং এখানে ধ্বংস করছেন এবং কারখানাগুলি সিলগালা করে দিয়েছেন। তারা যেটি বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশগুলোতে ফুচকাগুলি তৈরি করা হচ্ছে সেই পরিবেশগুলি ভালো না এবং যে পণ্যগুলো দিয়ে ফুচকাগুলি তৈরি করা হয় সেই পণ্যগুলিও কিন্তু ভালো না। এর আগেও একই জায়গাতে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং দেখতে পেয়েছেন যে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকাগুলি তৈরি করা হচ্ছে এবং যে তেলগুলো দিয়ে ফুচকাগুলো তৈরি করছে সেই তেলগুলো অনেক দিন আগের। আমরা দেখতে পেয়েছি যে আজকে তারা এই ফুচকাগুলো জব্দ করেছেন, এখানে ধ্বংস করছেন এবং যে তেলগুলো জব্দ করা হয়েছে সেই তেলগুলো কিন্তু তারা ফেলে দিতে বাধ্য করেছেন এবং তারা বলেছেন যে পরবর্তীতে যদি তাদের কাছ থেকে এমন ধরনের কোনো পণ্য পাওয়া যায় বা এই টাইপের ফুচকা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা যে তাদের প্রতিষ্ঠানটি আছে, প্রতিষ্ঠানটির যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সগুলো কিন্তু তারা প্রয়োগ করে নেবেন বলেছেন। এছাড়া এর আগে তারা ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে তারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে খাদ্যের গ্রেড অনুসারে বেশ কয়েকটি রেস্টুরেন্টকে স্টিকার দেওয়া হয়েছিল, সেই স্টিকার নকল করে তারা ভোক্তাদের ঠকাচ্ছে এবং প্রতারণা করছে। তারা যেটি বলছে যে স্টিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্টিকারটি তাদেরকে দেওয়া হয়েছিল সেই স্টিকারটি তারা নকলভাবে ছাপিয়ে তাদের অন্যান্য যে শাখাগুলি আছে সেই শাখাগুলোর মধ্যে তারা ব্যবহার করছেন যাতে সাধারণ মানুষরা তাদের কাছে আকৃষ্ট হয়। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান রয়েছে সেই অভিযানটি চলছে এবং তারা যেটি বলেছে খাদ্যে ভেজালের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইমদাদ, খাদ্যে ভেজাল প্রতিরোধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। রাজধানীর সিদ্দিক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, ইমদাদ যেমনটি বলছিলেন যে নকল তাঁতের কারখানা কিন্তু সন্ধান পেয়েছে
র্যাব এবং সেটি কিন্তু শুরু হয়েছে সকালের দিকেই। আমরা দেখেছি যে রাজধানী কিন্তু সিদ্দিক বাজারে সেটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে রয়েছি এই মুহূর্তে কিন্তু সেখানে মূলত আসলে নকল তার তৈরি হয় এবং হচ্ছে যে 4 থেকে 5টি কারখানা কিন্তু ওনারা সন্ধান পেয়েছেন। তো আমরা দেখেছি যে বড় বড় যে কারখানাগুলো বা ব্র্যান্ডের যে ইয়েগুলো রয়েছে তারগুলো রয়েছে হয়তো বিআরবি, প্যারাডাইজ, এই তারগুলো কিন্তু তারা নকল করেন এবং দীর্ঘদিন থেকে তারা কিন্তু করে আসছিলেন। এবং র্যাব যেটি বলছে যে পরিমাণ কপার থাকতে হয় সেই পরিমাণ কিন্তু কপার কিন্তু তারা ইউজ করেন না এবং যে কারণে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায় এবং সেটি কিন্তু দীর্ঘদিন থেকে কেনারা করে আসছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের তারের নানা ধরনের ব্র্যান্ডের কিন্তু তৈরি করছিলেন তারা এবং মানে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে করা হচ্ছিল আর কি। তো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ যে আদালত তার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। সারোয়ার ভাই, আপনি একটু বলবেন যে আসলে কবে থেকে কেনারা এই কাজটি করছিলেন এবং এই ধরনের তারের কারণে কোন ধরনের সম্ভাবনা থাকে? এটি খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। সেটা হচ্ছে যে আসলে কিছু অসাধু লোকজন, অসাধু ব্যবসায়ী, তারা এই আমাদের নামে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বিদ্যুতের তার তৈরি করেন, যেমন বিআরবি, পলি কেবল, ইস্টার্ন কেবল, বিজলি, প্যারাডাইজ, এই সমস্ত কোম্পানির তার নকল করতেছে এখানে। এবং এই সমস্ত তারে যে কপারটি দেওয়া হচ্ছে এই কপারটা খুব নিম্নমানের এবং 50 থেকে 60 ভাগ মতো কপার থাকে এবং ফলে হচ্ছে কি এই সমস্ত তার হচ্ছে আপনার আমাদের যে যখন কোনো বাড়িঘরে লাগানো হবে সেখানে কিন্তু শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। এতে করে মানুষের জীবন এবং সম্পদ কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে আর বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তো আমরা এখন এই অপরাধে জড়িত থাকার কারণে এটি আসছে এখন পর্যন্ত আমাদের এখানে 16 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। পাশাপাশি এখানে হিউজ কোয়ান্টিটির আপনার বিভিন্ন ব্র্যান্ডের তার আমরা এখানে জব্দ করেছি এবং এই দুঃখজনক যে পরিমাণ চাহিদা আছে বাজারে আর কি, তো সেই চাহিদার জায়গা থেকে কি পরিমাণ তার এটা না, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা গত কিছুদিন যে অভিযান করে যে পরিমাণ তার আমরা এই যে নকল তার জব্দ করতেছি তাতে মনে হচ্ছে বাজারে একটা উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে আসলে এই যে নকল তার সয়লাভ হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে 20 থেকে 25 ভাগ কেবলই বাজারে চলে যাচ্ছে এই সমস্ত নকল তার। কারণ আমরা আজকে যে সমস্ত যে পরিমাণ তার এখান থেকে জব্দ করেছি হিউজ কোয়ান্টিটি, আমাদের এখনো লিস্ট করা শেষ হয়ে যায়, চলছে। তাতে মনে হচ্ছে যে বাজারে যে তার বিক্রি তার একটা উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে নকল তার। আমরা এটা যে কোনো মূল্যে বন্ধ করতে চাই এবং বন্ধ করব। আপনাকে ধন্যবাদ সারোয়ার ভাই। যেমনটা শুনছিলেন হিমদাদ যে এটি কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছে, তো এটি কিন্তু আরো রাজধানীর সিদ্দিক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। দুপুরের সময় আরও থাকছে। নীলফামারীর সৈয়দপুরে খামারে দম্পতি খুন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নৈশ প্রহরী, জমি নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস অ্যাডমিরাল ব্যাজ পড়ানো হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পড়ানো শেষে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। এক সপ্তাহ আগে আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান করে প্রজ্ঞাপন জারি করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা 2 আসনের এই সংসদ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ সহ শিক্ষা খাতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই দেশপ্রেম ও দেশাত্মবোধ প্রদর্শন করলেই চলবে না, তা অন্তরে ধারণ করতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে অন্তরে দেশপ্রেম দেশাত্মবোধ ধারণ করতে পারে এবং মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে
তারা যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি তারা একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। তোমরা লেখাপড়া করো, অত্যন্ত মনোযোগী হও লেখাপড়ায়, পাশাপাশি দেহ গঠনের জন্য ক্রিয়াশৈলী প্রদর্শন করো, এটাও ঠিক, এবং সর্বক্ষেত্রে দেশপ্রেম দেশাত্মবোধ তোমাদের মনে জাগ্রত হোক। ছাত্র সংগঠনগুলোর দাবির পরও ডাকসু গণতন্ত্রে থাকছে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। শুধু হলের সাথে সম্পৃক্ত নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী। ভোট কেন্দ্রগুলো থাকবে হলগুলোতেই, এমন প্রস্তাবনা দিয়েছে গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটি। এতে ছাত্রলীগের আপত্তি না থাকলেও ক্ষুব্ধ অন্য সংগঠনগুলো। তবে সব পক্ষ বলছে একটি কার্যকর গঠনতন্ত্র প্রণয়নই আপাতত মূল চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরাম হোসাইনের রিপোর্টে। ডাকসু নির্বাচনের ঘোষণার পর তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো, কিন্তু উঠে আসছে নানা প্রশ্ন, যার বেশিরভাগই গঠনতন্ত্র কেন্দ্রিক। সবশেষ 1998 সালে সংশোধন করা হয় গঠনতন্ত্র, যেখানে পদাধিকার বলে ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা। গঠনতন্ত্রের 5 ধারায় বলা হয়েছে সভাপতি বাতিল করতে পারেন কমিটি, বরখাস্ত করতে পারেন যে কাউকে, যে কোনো বিষয়ে তার ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 8 ধারায় বলা হয় নির্বাচন নিয়ে সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এমন আরও বেশ কটি জায়গায় উপাচার্যের ক্ষমতা কমিয়ে আনার দাবি বেশিরভাগ ছাত্র সংগঠনের। তবে ছাত্রলীগের বিশ্বাস উপাচার্য অগণতান্ত্রিকভাবে ক্ষমতার চর্চা করবেন না। একক ক্ষমতার বলে উনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমরা মনে করি যে আমরা যে দাবিগুলো করেছি সেগুলো নিয়ে আমরা আন্দোলন করব। আমরা মনে করি উনি ন্যায্যতার ভিত্তিতেই তার ক্ষমতার প্রয়োগ করেন, এবং এই ক্ষেত্রে একটি বিধান রয়েছে যে 1000 ছাত্রের চিঠি দিতে হয়, তারপরে উনি ওনার ক্ষমতার প্রয়োগ করতে পারে। সুতরাং এই কথাটি সত্য নয় যে ওনার একচ্ছত্র অধিকার রয়েছে। উনি যে কোনো নির্বাচনের ফলাফল উনি ডিসাইড করবে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাবে না, উল্টো আরও তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো, এটা আসলে দুঃখজনক। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান মনে করেন সভাপতির ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টিকটু। ওখানে আসলে কিন্তু উপাচার্য বা আপনি যদি হল ইউনিয়নের কথা বলেন, সেখানে প্রাধ্যক্ষের ক্ষমতা একটা অসীম ক্ষমতা ধর একজন ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিভাত হচ্ছেন। উনি ওনার একক সিদ্ধান্তে অনেক কিছুই করতে পারেন। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘাতিকভাবে দৃষ্টিকটু। তবু আমরা মনে করেছি যে এটি যখন নির্বাচিত হয়ে আসবেন ডাকসু, তারা যদি এই সংশোধনের উদ্যোগটি গ্রহণ করেন, সেটা বোধহয় অধিকতর গ্রহণযোগ্য হবে। তবে সংশোধন কমিটির সুপারিশে উপাচার্যের ক্ষমতা কমানোর কোনো কথা বলা হয়নি। ছাত্রত্বের ব্যাপারে বলা হয়েছে নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী। সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স, এমফিল ও পিএইচডি গবেষকরা নির্বাচনের বাইরে থাকবেন। হলেই থাকবে ভোট কেন্দ্র। ডাকসুতে 22টি পদ থেকে বেড়ে দাঁড়াবে 25টিতে। 28 বছর পর ভাঙতে শুরু করেছে অচলায়তন। স্বপ্ন দেখতে শুরু করেছে ডাকসু নির্বাচনের সঙ্গে জড়িত সবগুলো পক্ষ। তবে এখনও কাটেনি জটিলতা। ছাত্রত্ব, সহাবস্থান সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তাই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ঢাকা উত্তরের সভাপতি SM ফয়সল চিশতি। বেলা 12টার পরে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। বেলা 2টা পর্যন্ত কাউন্সিলর পদে 17 জন ও 1 জন সংরক্ষিত কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করেন। মেয়র পদে ফরমের মূল্য 2000 ও কাউন্সিলর পদে 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বিক্রির শেষ দিন। পার্টি করি এই সুবাদে আমি আশা করি আমাকে দিবে, যদি দেয় দলের পক্ষ থেকে আমি করব। আমি যদি নির্বাচিত হতে পারি 21 নং ওয়ার্ড থেকে, আমার পরিকল্পনার মধ্যে উন্নয়ন তো অবশ্যই আছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে আমাদের। নির্বাচন যদি নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, আমাদের অনেক ভালো ভালো প্রার্থী আছে কাউন্সিলর ক্যান্ডিডেট হিসাবে, এবং আমরা আশাবাদী যে এই প্রার্থীগুলো আমাদের পাশ করে আসবে। শান্তিপূর্ণ পরিবেশে স্থগিত গাইবান্ধা 3 আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। আসনের 132টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভোট কেন্দ্র ও এর আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 2 উপজেলার 20টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। গত বছরের 19শে ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে আসনটিতে 30শে ডিসেম্বর নির্বাচন হয়নি, সেটি পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে। আমি আশা করি বিকেল 4টা পর্যন্ত যেন এইভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়। এখন পর্যন্ত খুব সুন্দর সুষ্ঠু দেখা যাচ্ছে, কোনো প্রকার খারাপ কিছু আর কি লক্ষ্য করা যাচ্ছে না। যশোর 3 আসনের সংসদ সদস্যের অফিস ও জেলা আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান সহ 6টি স্থানে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। গতরাতে এই ককটেল হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, গতরাত 1:30টার দিকে শহরের কাজীপাড়ায় যুবলীগ নেতা ফন্টু চাকলাদারের বাড়িতে ককটেল ছুঁড়ে মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরই যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অফিসেও ককটেল হামলার ঘটনা ঘটে। এর কিছু সময় পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের হোটেল, ফিলিং স্টেশন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সল খান এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম লালের বাড়িতে পর্যায়ক্রমে ককটেল হামলা হয়। সকালে হামলার 6টি স্থান পরিদর্শন করে 12টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ। রাত্রি 2টো বা সোয়া 2টোর সময় একদল দুষ্কৃতকারী তারা পরপর 3টি বোমা হামলা করে এবং যে বোমাগুলো এই অফিস বিল্ডিংয়ের গায়ে লেগেছে 2টা এবং নিচেই একটি বিস্ফোরিত হয়েছে। চিহ্নিত মহল যারা নির্বাচনে মনোনয়ন না পেয়ে সেই থেকে বিভিন্নভাবে তারা ফুঁসে উঠেছে এবং তাদের এমনিতেই সারা যশোরে তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, নানা কায়দায় তারা এখানে আত্মপ্রকাশ করছে। আবার মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ আমাদের জেলার বিভিন্ন পুলিশ ইউনিটের বিশেষ করে জেলা গোয়েন্দা শাখা এবং থানার অফিসার্স যারা ছিলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে, আলামত সংগ্রহ করেছে। আমরা চেষ্টা করছি দ্রুত এই ঘটনা কিভাবে উদ্ঘাটন করা যায় সে বিষয়টি খতিয়ে দেখার জন্য। হবিগঞ্জের বৈদ্যের বাজার হত্যাকাণ্ডের 14 বছর পার হলেও শেষ হয়নি বিচার কার্যক্রম। ঘাতকদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া সহ 5 জন, আহত হন আরও 70 জন। বিচার কার্যক্রম শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী। তবে শিগগিরই হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত হবে বলে আশাবাদ মামলার বাদীর। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2005 সালের 27শে জানুয়ারি গ্রেনেড হামলার ঘটনার পরদিন রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেন। বাদীপক্ষের নারাজির প্রেক্ষিতে পরপর 2বার তদন্ত প্রতিবেদন জমা ও তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করায় মামলার কার্যক্রম বিলম্ব হয়। সবশেষ সিআইডি তৃতীয় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌস, হারিস চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। বর্তমানে মামলা দুটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। দীর্ঘ 14 বছর পরও বিচার কার্যক্রম শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজন ও এলাকাবাসী। 14 বছর হয়েছে আমার আব্বা মারা গেছে, এখনো পর্যন্ত কিছু পাইছি না। আমরা খুব কষ্ট করে লেখাপড়া করতেছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অভাব কষ্ট করতেছি, গড়ে দুয়ারে ভাঙ্গিয়া ভুঙ্গিয়া করতেছে। কিবরিয়া হত্যার বিচার পাই নাই, আমরা সুষ্ঠু তদন্ত সহ এর বিচার চাই। কিবরিয়া হত্যা মামলায় অধিকাংশ সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে বলে জানান মামলার বাদী। অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, বাকি সাক্ষী গ্রহণের মাধ্যমে অচিরেই যাতে কিবরিয়া হত্যা মামলার সমাপ্তি ঘটে সেই প্রত্যাশা থাকলো। এই ঘটনায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি আহতদের। আমার শরীরে অসংখ্য স্পিন্টার, আমার খাদ্যনালী কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি অবিলম্বে বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারে জোর দাবি জানাচ্ছি। একের পর এক বিএনপির নেতাকর্মীরা তারা গড় হাজিরা দিয়ে কালোকাপন করছে। আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে আমরা শাহ কিবরিয়া সাহেবের হত্যার মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারব। হতাহতদের পরিবারের দাবি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সময় সংবাদ, হবিগঞ্জ। নীলফামারীতে একটি খামারের মালিক ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন খামারের নৈশ প্রহরী।
খামার নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিক ও তার ছেলেও হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। তবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। প্রিয় বাবা মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন সন্তান। কোনো সান্ত্বনায় যেন থামাতে পারছে না কান্না। তাদের একটাই চাওয়া, হত্যাকারীদের যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর নিজপাড়া এলাকায় জমি লিজ নিয়ে গরু ছাগলের খামার করেন শেখ নজরুল ইসলাম। খামারের পাশে ঘর নির্মাণ করে দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে নিয়ে 4 দিন আগে বসবাস শুরু করেন তিনি। রোববার সকালে বাড়িতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ সময় ঘরের পাশেই গুরুতর আহত অবস্থায় নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জমির মালিক ও তার ছেলেকে দায়ী করছেন নিহত দম্পতির স্বজনরা। জমির মালিক সে নাকি বলছে ফার্মে তো আপনাদের ছাগল টাগল আপাতত কম দেখতেছি, ছেড়ে দেন। ওনার ছেলেও, আমি ওনাকেও সন্দেহ লিস্টে 1 নম্বরে রাখবো। ওনার ছেলে আমাদেরকে ফোন দিছিল যে আপনারা ফার্ম ছেড়ে দেন, আমি ফার্ম করব। রাজ্জাক বাঁচলে এই পুরা বের হয়ে আসবে। পেশেন্ট স্থিতিশীল অবস্থায় আছে কিন্তু আশঙ্কামুক্ত না। আমাদের আরো 48 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারতেছি না, আমরা অবজার্ভে রাখছি আর কি। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা আশা করছি এটা খুব শীঘ্রই এর ক্লু উদ্ধার করব এবং আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসব। নিহত নজরুল ইসলাম সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী ছিলেন। তার 2 স্ত্রীর 6 ছেলে ও 2 মেয়ে রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। দেশে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 36তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2018 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ হ্রাস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন পুলিশের আন্তরিক প্রচেষ্টার নিদর্শন। এই সময় তিনি সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সদস্যদের অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক বিতরণ করেন। আইনের শাসন নিশ্চিত করতে মামলার যথাযথ তদন্ত শেষ করা, নিরাপত্তা দেয়া, নারী, শিশু, বৃদ্ধা এবং প্রতিবন্ধীদের প্রতি সংবেদনশীল আচরণ করার নির্দেশ দেন আইজিপি। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাস দমন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিচারের আওতায় আনা থেকে শুরু করে পুলিশের প্রাত্যহিক কাজের পরিসরে সাইবার ক্রাইম রোধে, ফিনান্সিয়াল ক্রাইম নিয়ন্ত্রণ, কলাকৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিক্স ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে। সাগরে মাছ ধরতে গিয়ে গত 26 দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের 14 জন জেলে। তাদের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের। তাদের অভিযোগ, ট্রলার মালিকের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 31 ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের 6 নম্বর ঘাট থেকে এমভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান 14 জন জেলে। সাধারণত মাছ ধরতে যাওয়া এসব ট্রলার 10 থেকে 12 দিনের মধ্যে ফিরে আসে, কিন্তু এরই মধ্যে 26 দিন পেরিয়ে গেলেও ফিরে আসেননি নিখোঁজ জেলেরা। দীর্ঘদিন ধরে ফিরে না আসায় চরম শঙ্কায় দিন কাটছে স্বজনদের। জেলেদের ফিরে পেতে ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কোম্পানির কাছে গেছিলাম, কোম্পানি আমাদের গুরুত্ব দিচ্ছে না, আর উল্টা বকাবকি করছে। সরকারের কাছে আমাদের দাবি, এটা আমরা ফেরত চাই। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চান জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা। বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা চেষ্টা করছি নৌবাহিনী বা কোস্টগার্ড ওনাদেরকেও বাংলাদেশের জলসীমায় ওনাদের খোঁজের দেখার জন্য আমরা অনুরোধ করে যাচ্ছি। বাংলাদেশের জলসীমার বাইরে যদি যেয়ে থাকে তাহলে এটা সরকারিভাবে যেভাবে উদ্যোগ নেওয়া যায় সেভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আমরা অভিযোগটা পেয়েছি এই বিষয়ে
তা আমরা এটা নিয়ে যাচাই বাছাই করতেছি, আমরা তথ্য অনুসন্ধান করতেছি। আমরা জেলেদের পরিবাররাও আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করব। ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার আব্দুল কাইয়ুম। জেলেদের নিখোঁজ থাকার বিষয়ে শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ফিশিং বোট মালিক সমিতি। সময় সংবাদ, কক্সবাজার। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খিরসাপাত আমের নিবন্ধন সনদ দেয় শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এই স্বীকৃতি সনদ তুলে দেয়। এখন থেকে স্থানীয় ও বিশ্ব বাজারে আমটি চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম হিসেবে পরিচিতি পাবে। এর মধ্য দিয়ে এ ধরনের আমের উপর বাংলাদেশের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা পেল। আম জামদানি ও ইলিশের পর তৃতীয় পণ্য হিসেবে জিআই সনদ পেল খিরসাপাত আম। 2 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র খিরসাপাত আমের জন্য যৌথভাবে জিআই নিবন্ধনের আবেদন করে। আমাদের যে অরিজিন যেটা আছে সেটাকে অবশ্যই সারা বিশ্বে আমাদেরকে পরিচিত করতে হবে। প্রচারের যুগ, প্রসারের যুগ। আজকে শুধু গবেষককে দিলাম, যারা প্রডিউসার তাদেরকে ভবিষ্যতে যারা এর উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা সম্পৃক্ত করতে চাই, যাতে তারা কোয়ালিটি প্রোডাক্ট করে এবং তারা উৎসাহিত হয়। এটার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কের সব জায়গায় আছে, এখানেও দরকার হয়তো আছে, এবং তার মধ্যে কাজ শিল্প মন্ত্রণালয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন হচ্ছে না। পূর্বাচলে নয়, আগামী বছর থেকে স্থায়ীভাবে শেরেবাংলা নগরেই বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে বাণিজ্য মেলা পরিদর্শনে এসে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, পূর্বাচলে নতুন যে মেলা প্রাঙ্গণ হচ্ছে সেখানে সারা বছরই বিভিন্ন মেলা অনুষ্ঠিত হবে। এই যে বছরে যেটা বাণিজ্য মেলা সেটা এখানেই করতে হবে, কিন্তু যেটা হচ্ছে সেটা একটা পার্মানেন্ট ক্যাম্পাস, সারা বছর ধরেই সেখানে বিভিন্ন রকম শো সোর্সিং চলবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে হবে। কেননা শহরের বাইরে তো ওটা এখনো ওখানে করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয় নাই, আর দ্বিতীয়ত অত জায়গাও নেই। এখানেই বছরে একবার করে হবে, কিন্তু নতুন যে প্রেমিসেসটা হবে, নতুন জায়গা হবে, এক্সপোর্টের জন্য আমরা স্পেশালাইজড ওখানে করবো সারা বছর ধরেই। হোপফুলি এই বছরের শেষে, নাহলে আর্লি নেক্সট ইয়ার। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু করা হবে বায়োমেট্রিক পদ্ধতি। কোচিং বাণিজ্য নতুন ধরনের অপরাধ, ক্লাসে পড়ানোর ব্যর্থতার কারণে হচ্ছে ব্যবসা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামের স্কুলে দুদকের অভিযান, মেলেনি শিক্ষকের উপস্থিতি। রাজধানীর ধানমন্ডিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, মান নিয়ন্ত্রণে এ ক্যাটাগরির স্টিকার নকল করে ব্যবসার দায়ে হামজিকে 2 লাখ টাকা জরিমানা। 64 আসনের সংসদ সদস্যের অফিস ও জেলা আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান সহ 6টি স্থানে ককটেল হামলা, তদন্তে পুলিশ। এবং ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকোণও বলছেন খোদ কমিটির প্রধান। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।